সর্বাণী দেবী তার ছেলে সুমন এবং মেয়ে সোমাকে নিয়ে ছেলের বিয়ের জন্য বিয়ের সম্বন্ধ দেখতে যায়। সেখানে যাওয়ার পর মিষ্টি মুখের পর্ব শেষ হয়ে গেলে সর্বাণী দেবী সায়নীর মা সুলেখা দেবীকে বলে, আপনাদের মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে, সে কথা তো আগেই বলেছি। আর আপনি জিজ্ঞাসা করেছিলেন আমাদের বাড়িতে এসি আছে কিনা, সে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আমাদের বাড়িতে এই বছরই নতুন এসি লাগানো হয়েছে। এত গরমে এসি না হলে কি থাকা যায়? আসলে আপনাদের কলকাতায় তো ভীষণ গরম পড়ে, এসি না হলে আমার মেয়েটা থাকতেই পারবে না। আর আমাদের গ্রামে এত গাছপালা যে এসি না হলেও কিন্তু চলে যায়, কিন্তু শহরের ব্যাপার পুরোপুরি আলাদা। আজকালকার ছেলে মেয়েরা আবার এসি ছাড়া থাকতেও পারে না, ওদের জন্যই তো এসিটা নেওয়া। তাহলে ওই কথাই রইল, আগামী সোমবার বিয়ে হচ্ছে, আজ আমরা উঠি। এই বলে সর্বাণী দেবী চলে গেলে সুলেখা দেবী এবং তার মেয়ে সায়নী প্রচন্ড পরিমাণে খুশি হয়। দেখ, এতদিন ধরে তুই আমাকে বলতিস না তোর ঘরে এসি বসানোর জন্য, কিন্তু আমাদের তো এসি বসানোর মতো সামর্থ্য নেই। তাই দেখ, উপরওয়ালা ঠিক তোর জন্য একটা এসিওয়ালা শ্বশুরবাড়ি জুটিয়ে দিল। হ্যাঁ মা, বিয়ের পর আমি শ্বশুরবাড়িতে গিয়ে সারা দিন এসির হাওয়া খাবো। আমি তো ভাবতেই পারিনি যে আমি এরকম শ্বশুরবাড়ি পেয়ে যাব। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কাটে, আর এরই মধ্যে সায়নীর সঙ্গে সুমনের বিয়ে হয়ে যায়। বিয়ের পর শ্বশুরবাড়িতে যাওয়ার পথে সায়নী এসির কথা ভেবে সারা রাস্তা ভীষণ পরিমাণে খুশি হয়, কিন্তু সুমনদের বাড়িতে যাওয়ার পর সে নিজের ঘরে কোনো এসি দেখতে পায় না। আর যা দেখে সায়নী তখনই রেগে যায়। এ কি, তোমার ঘরে তো এসি নেই? তোমার মা যে বলেছিল তোমাদের বাড়িতে এসি আছে, কোথায়? আমি তো এসি দেখতে পাচ্ছি না। আসলে মায়ের ঘরে এসি আছে, আর আমার মা এসি ছাড়া থাকতে পারে না। আর আমার ছোটবেলা থেকেই তো ঠান্ডার ধাত, তাই আমার ঘরে এসি লাগানো হয়নি। আর বাড়িতে মা আর সোমা ছাড়া তো কেউ থাকেও না, আর সোমা আর মা সারাক্ষণ এসিতেই থাকে। কিন্তু এই গরমে আমি তো এসি ছাড়া থাকতে পারবো না। বাড়িতে একটা মাত্র এসি থাকলে হয় নাকি? তুমি একটা নতুন এসি কেনার ব্যবস্থা করো। এই তো সবে বিয়ে মিটলো, আর এত খরচাপাতি হয়ে গেছে, এখন তো এসি কেন সম্ভব নয়। তোমার যদি এসির দরকার পড়ে তুমি মা আর সোমার সাথে ওদের ঘরে থাকো। সায়নী সুমনের কথা শুনে কিছু বলতে পারে না, তাই গরমের মধ্যে তাকে নিজের ঘরেই ঘুমাতে হয়। আর বিয়ের পরের দিন সকালবেলা সায়নী সবার জন্য লাচ্ছা পরোটা এবং চিকেন কষা, সেই সাথে পায়েস রান্না করে। আর সে খাবারগুলো টেবিলে পরিবেশন করে তার শাশুড়ি মা এবং ননদকে খাবার খাওয়ার জন্য ডাকতে চলে যায়। মা, খাবেন চলুন, টেবিলে খাবার পরিবেশন করে দিয়েছি। সোমা, তুমিও খেয়ে নেবে চলো, অনেকক্ষণ খাবার পরিবেশন করেছি, তাড়াতাড়ি না খেলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আমরা এসির হাওয়া ছেড়ে কোথাও যাচ্ছি না, তুমি বরং খাবারগুলো আমাদের ঘরে দিয়ে যাও। আমরা গরমকালে বাইরে টেবিলে বসে খাবার খাই না, যা খাবার খাওয়ার এসির মধ্যে বসেই খাই। কিন্তু সুমন তো বাইরে খাচ্ছে, তাহলে আপনারাও বাইরে এসে খেয়ে যান। 15 মিনিট এসির বাইরে থাকলে এমন কিছু গরম লাগবে না। চলো সোমা, চলো। সুমনের ঠান্ডার ধাত আছে, সেই জন্য বাইরে টেবিলে বসে খাবার খাই। আর আমরা মা মেয়ে দুজনে এসি ছাড়া থাকতে পারি না, তাই আমরা সব খাবার ঘরে বসে খাই। তুমি খাবারগুলো ঘরে দিয়ে যাও। এই শুনে সায়নী লাচ্ছা পরোটা, কষা মাংস এবং পায়েস সর্বাণী দেবীর ঘরে দিয়ে যায়। অন্যদিকে সায়নী টেবিলে গিয়ে সুমনের সঙ্গে বসে খেতে শুরু করে। আর এত গরমের মধ্যে সায়নী রান্নাঘরে কষ্ট করে অনেকগুলো পদ রান্না করলেও তার শাশুড়ি মা তাকে একবারও এসি ঘরে বসে খাবার খাওয়ার কথা বলে না, যার ফলে সায়নীর মনে মনে খুবই খারাপ লাগে। আচ্ছা সুমন, বিয়ের সময় তো তোমার মা খুব বলেছিল যে তোমাদের বাড়িতে এসি আছে, তাই আমার এই বাড়িতে থাকতে কোনো অসুবিধা হবে না। কিন্তু এখন তো দেখছি আমাকে গরমের মধ্যে রান্না করে মরতে হবে, অথচ এসির হাওয়া খাবে তোমার মা আর বোন। তোমরা তো বিয়ের আগে বলনি যে তোমাদের বাড়িতে কেবলমাত্র একটা ঘরেই এসি আছে। আমি তো ভেবেছিলাম তোমাদের গোটা বাড়িতেই হয়তো এসি থাকবে। তোমাকে তো আমি আগের দিনেই বললাম তুমি রান্না বান্না করার ফাঁকে ওদের ঘরে গিয়ে এসির মধ্যে হাওয়া খেয়ে আসবে। আর তোমার যখন ইচ্ছে হবে তখনই তুমি এসির হাওয়া খেতে পারো, তুমি চাইলে রাতেও ওখানে থাকতে পারো, তাতে আমার কোনো অসুবিধা নেই। সায়নী এরপর থেকে রান্না বান্না করার ফাঁকে ফাঁকে সর্বাণী দেবীর ঘরে গিয়ে এসির হাওয়া খায়, কিন্তু যেটা সোমা মোটেই পছন্দ করতে পারে না। তাই সায়নী যখনই এসির হাওয়া খাওয়ার জন্য ঘরে যায়, তখনই সোমা তাকে কোনো না কোনো খাবার আনার জন্য রান্নাঘরে পাঠিয়ে দেয়। আজকে ভীষণ গরম পড়েছে বৌদি, একটু লেবু দিয়ে শরবত বানিয়ে আনো তো। তার সঙ্গে বাইরে যে ফলগুলো রাখা আছে, ফলগুলো কেটে তার উপর একটু টক দই দিয়ে আমাকে এনে দাও।
আমার টক দই দিয়ে ফল খেতে খুব ভালো লাগে। আর বৌমা, আমার জন্য একটু গুড়ের শরবত বানিয়ে নিয়ে এসো। আর ওই দেখো, বাইরে আমাদের পেয়ারা গাছে কতগুলো পেয়ারা হয়েছে। গাছ থেকে দুটো পেয়ারা ছিঁড়ে এনে বিট নুন দিয়ে আমাকে পেয়ারা মেখে দাও। এমন সময় ননদ এবং শাশুড়ি মায়ের কথা মতো সায়নী পেয়ারা গাছ থেকে পেয়ারা পেড়ে নিয়ে আসে। আর ননদের পছন্দ মতো শরবত এবং ফল কেটে সায়নী যখন সবেমাত্র খাবারগুলো রেখে বসতে যাবে, তখনই সোমা বলে, বৌদি, আমাকে দুপুরের খাবারটা তাড়াতাড়ি দিয়ে দেবে। আজকে আমাকে বিকালবেলা শপিং করতে যেতে হবে, আর দুপুরে খাবার খেতে দেরি হয়ে গেলে আবার যেতেও দেরি হয়ে যাবে। এই শুনে সায়নীকে বাকি রান্নাটা শেষ করার জন্য তাড়াতাড়ি উঠে রান্নাঘরে যেতে হয়। কিন্তু সায়নী তার শাশুড়ি মা এবং ননদের এরকম ব্যবহারে মনে মনে খুবই অখুশি হয়, কারণ তাকে গরমে আগুনের আঁচে দাঁড়িয়ে দাঁড়িয়ে একাই রান্না করতে হয়। উফ, এই গরমে 5 মিনিট যে এসির হাওয়া খাবো তারও কোনো উপায় নেই। যখনই গিয়ে বসছি তখনই কোনো না কোনো কাজের বাহানায় আমাকে ঘরের বাইরে পাঠিয়ে দিচ্ছে। এই কোন ঝামেলায় পড়লাম আমি? এসিওয়ালা শ্বশুর বাড়িতে বিয়ে করে এসেছি, কিন্তু এখানে এসে দেখছি শুধুমাত্র একটা ঘরেই এসি আছে। এভাবে সায়নী গরমের তাতে রান্না করতে করতে এসির হাওয়া খেতে গেলেই তাকে সেই ঘর থেকে কোনো না কোনো কাজ দিয়ে বাইরে পাঠিয়ে দেওয়া হয়। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। আর একদিন বিকালবেলা সর্বাণী দেবী সুমনকে বলে, সুমন, আমাদের বাড়িতে একটা নতুন ফ্রিজ কিনতে হবে। যেই ফ্রিজটা আছে সেটা কিন্তু অনেক দিনের পুরানো হয়ে গেছে, তাই তুই একটা নতুন ফ্রিজ দেখ। কিন্তু মা, এই ফ্রিজটা তো মাত্র 5 বছর হলো কিনেছি, এখন আবার তোমার নতুন ফ্রিজের কি দরকার পড়লো? পাশের বাড়ির মিনতি ডবল ডোরের ফ্রিজ কিনেছে, আমাদের ফ্রিজটা সিঙ্গেল ডোরের, তাই ভাবলাম আমরাও একটা ডাবল ডোরের ফ্রিজ কিনবো। অনেকদিন তো এই সিঙ্গেল ডোরের ফ্রিজ ব্যবহার করলাম, এবার একটা ডবল ডোরের ফ্রিজ কিনেই দেখি না। হ্যাঁ দাদা, ডবল ডোরের ফ্রিজ থাকলে আমরা অনেক অনেক কোল্ড ড্রিঙ্কস কিন্তু ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারবো। এই সিঙ্গেল ডোরের ফ্রিজে তো ভাত তরকারি রাখলেই জায়গা ভরে যায়, ডাবল ডোরের ফ্রিজ থাকলে এই অসুবিধাগুলো আর হবে না। এমন সময় মা এবং বোনের কথা শুনে সুমন কিছু বলতে পারে না, তাই সেদিনই সুমন একটা ডাবল ডোরের ফ্রিজ কিনে নিয়ে আসে। কিন্তু যা দেখে সায়নী খুবই রেগে যায়। শুধু শুধু টাকা নষ্ট করার কি খুব দরকার ছিল? একটা তো ফ্রিজ বাড়িতে আছেই, তাও আবার আরেকটা কেনার কি প্রয়োজন? এর থেকে বরঞ্চ আরেকটা এসি কিনলে পারতে। তুমি জানো আমার গরমে রান্না করতে কতটা কষ্ট হয়, তারপর আমি সারা রাত এই গরমের মধ্যে ঘুমাতে পারি না। আবার তুমি এসি নিয়ে শুরু করলে? এক কাজ করো, তোমার যদি এত এসি দরকার পড়ে ওই ডবল ডোরের ফ্রিজটার মধ্যে ঢুকে যাও, অনেকটা জায়গা আছে, তোমার থাকতে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, এখন ওটাই তো করতে বাকি আছে। আমি কোনোদিনই হিট স্ট্রোক হয়ে মরলে তারপর আমাকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দেবে। বিয়ের আগে বলেছিলে বাড়িতে এসি আছে, কিন্তু তুমি একবারও বলনি যে কেবলমাত্র তোমার মায়ের ঘরে এসি আছে। এই বলে সায়নী রাগ করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সোমা এবং সর্বাণী দেবীর নতুন ডাবল ডোরের ফ্রিজ পেয়ে খুবই খুশি হয়। এমনকি সোমা খুশি হয়ে সেই ফ্রিজের ফটো তুলে ফেসবুকে আপলোড করে। আর সেই ফ্রিজের ছবি দেখে সায়নীর মা সুলেখা দেবী খুবই খুশি হয়। যাক, মেয়েটার ভালো ঘরে বিয়ে হয়েছে, এসিও আছে, আবার এখন নতুন ডাবল ডোরের ফ্রিজ কিনেছে। আমার মেয়েটা খুব সুখে আছে। কিন্তু সায়নীর বিয়ের পর একদিনও ওর শ্বশুর বাড়িতে যাওয়া হলো না। এক কাজ করি, একদিন ওদের বাড়ি গিয়ে বরং এসির হাওয়া খেয়ে আসি। এই ভেবে সুলেখা দেবী তখনই সায়নীকে ফোন করে। আর অনেকদিন বাদে মায়ের ফোন পেয়ে সায়নী সঙ্গে সঙ্গে রিসিভ করে। কিরে, কেমন আছিস? শ্বশুর বাড়িতে গিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছিস তো, মায়ের খোঁজ খবর নেওয়ার সময়ই পাস না। ভাবছি একদিন তোর সঙ্গে দেখা করতে তোদের বাড়িতে যাব। হ্যাঁ মা, আসলে সংসারের কাজ করতে করতে একটু ব্যস্ত হয়ে পড়েছি। তুমি আসবে? সে তো খুব ভালো কথা। গ্রাম থেকে আসার সময় আমার জন্য তালশাঁস নিয়ে আসবে। গরমে আগুনের তাতে দাঁড়িয়ে রান্না করতে ভীষণ কষ্ট হয়। তালশাঁস খেলে আমার শরীরটা ঠান্ডা থাকবে। তোর শরীর ঠান্ডা রাখার জন্য তালশাঁস খেতে হবে কেন রে? তোদের বাড়িতে তো এসি আছে, গরম লাগলে এসির ঠান্ডা হাওয়া খাবি। তোর শাশুড়ি মা দেখতে আসার সময় বলেই তো গেলেন ওই বাড়িতে তোর কোনো অসুবিধা হবে না। সায়নী এমন সময় তার মাকে কিছুতেই বলতে পারে না যে তার শ্বশুর বাড়িতে কেবলমাত্র একটা ঘরেই এসি আছে। হ্যাঁ মা, আমার এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না। আসলে একটু তালশাঁস খেতে ইচ্ছে করছিল, তাই তোমাকে বললাম। আর হ্যাঁ,
পরের সপ্তাহে বৃষ্টি হবে, ওয়েদার ঠান্ডা থাকবে, তাই তুমি পরের সপ্তাহে আমাদের বাড়িতে আসতে পারো। গরমে তোমার রাস্তাঘাটে অসুবিধা হবে না। সায়নীর কথা তার মা সুলেখা দেবী মেনে নেয়, তাই সে পরের সপ্তাহেই সায়নীর বাড়িতে যাবে বলে ঠিক করে। আর এদিকে সায়নী তখনই তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে, মা, সামনের সপ্তাহে কিন্তু আমার মা আছে, আপনি সোমাকে বলবেন ও যেন নিজের ঘরে গিয়ে শোয়, তাহলে আমার মা আর আপনি একসঙ্গে এসি ঘরে শুয়ে পড়তে পারবেন। কারণ আমার মা গ্রামে গাছপালার ঠান্ডাতে থাকা মানুষ, শহরে এসে আমার মা এত গরম সহ্য করতে পারবে না। এমন সময় বৌদির কথা শুনে সোমা খুবই রেগে যায়। তোমার মা আছেন তো আমি কি করব? তোমার মাকে তোমার ঘরে ঘুমাতে বলবে, আমি এসি ছাড়া মোটেই থাকতে পারবো না। আমার মায়ের হাই প্রেশার আছে, মা ঠান্ডা জায়গা ছাড়া ঘুমাতে পারবে না, তা না হলে আমি তো মাকে আমার ঘরেই ঘুমাতে বলতাম। ঠিক আছে, তোমার মা যখন ঠান্ডা জায়গা ছাড়া ঘুমাতেই পারেন না, তাহলে তোমার মাকে ওই মেঝেতে বিছানা করে দেবে, খাটে তো দুজন ছাড়া জায়গা হবে না। আর এসি ঘরে থাকতে হলে তোমার মাকে একটু কষ্ট করে নিচে ঘুমাতেই হবে। সোমার মুখে এরকম অপমানজনক কথা শুনে সায়নী খুবই রেগে যায়, তাই তখনই সায়নী সোমাকে ঠাস করে একটা থাপ্পড় মারি। তোমার একবারও লজ্জা করছে না একটা বয়স্ক মানুষের সম্পর্কে এরকম কথা বলতে? তোমার মাই তো বড় মুখ করে আমার মায়ের কাছে গিয়ে বলেছিল যে তোমাদের বাড়িতে নাকি এসি আছে আর এখানে আমার কোনো অসুবিধা হবে না। আর আজকে কিন্তু আমি এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। তোমাদের বাড়িতে যত অসুবিধা হচ্ছে, আমার এতটা অসুবিধা বাপের বাড়িতে এসি ছাড়াও কখনো হয়নি। এমন সময় বৌমার কথা শুনে সর্বাণী দেবী খুবই লজ্জায় পড়ে। তুমি রাগ করছো কেন বৌমা? সোমা তো কিছু বোঝে না, ও ভুল করে তোমাকে বলে ফেলেছে। তোমার মা আমাদের বাড়িতে এলে আমার সঙ্গে আমার বিছানাতেই ঘুমাবে, কোনো সমস্যা নেই। থাক, তার দরকার পড়বে না। আমার এসি ছাড়া অসুবিধা হয় সেই জিনিসটা আমি মাকে বুঝতে দেব না বলেই আপনার ঘরে মায়ের শোয়ার কথা বলেছিলাম, কিন্তু আমি ভাবতে পারিনি আপনারা এত নীচ মানসিকতা সম্পন্ন লোক। এই বলে সায়নী নিজের ঘরে চলে যায়। এভাবেই 2-3 দিন কাটে, কিন্তু এরই মধ্যে 24 ঘন্টায় এসিতে থাকার ফলে সোমা এবং তার মায়ের ভীষণ পরিমাণে শরীর খারাপ করে। এমনকি এসির ঠান্ডা হাওয়াতে থাকার ফলে তাদের চোখ মুখ ফুলতে শুরু করে, যার ফলে বাধ্য হয়ে সর্বাণী দেবী এসি বন্ধ করে রাখে। আর সোমা এখন এসি ঘরে থাকতে পারে না বলে সে নিজের ঘরে থাকতে চলে যায়। আর এমন পরিস্থিতিতে এসিটা ব্যবহার না হয়ে পড়ে থাকবে বলে সর্বাণী দেবী সেই এসিটা সায়নীকে ব্যবহার করতে দিয়ে দেয়, যার ফলে সায়নী খুবই খুশি হয়। আর কয়েকদিনের মধ্যেই সায়নীর মা মেয়ের শ্বশুর বাড়িতে থাকতে হলে সায়নী এবং তার মা দুজনে আরাম করে এসি ঘরে ঘুমায়। মীনাক্ষী তার বাবা এবং মায়ের সঙ্গে একটি শহরে থাকতো। সেখানে নানান রকমের খাবার পাওয়া গেলেও মীনাক্ষীর ম্যাগি ছাড়া আর কিছুই খেতে ভালো লাগে না। মীনাক্ষীর ম্যাগির প্রতি ভালোবাসা অনেক পুরানো ছিল। সে ম্যাগি খেতে এতটাই ভালোবাসে যে তারা কোথাও ঘুরতে গেলেও মীনাক্ষীর মা সীতা দেবী ম্যাগির কয়েকটা প্যাকেট সঙ্গে করে নিয়ে যেত। মীনাক্ষী যখন মাত্র 8 বছরের ছিল তখন একবার তারা সবাই একটি প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে ঘুরতে যায়। সেখানে সীতা দেবী ম্যাগির প্যাকেট নিয়ে যেতে ভুলে যায়, আর ব্যাস তারপরে শুরু হয় নানান সমস্যা। আমি আর কিছু খেতে চাই না, আমি শুধু ম্যাগি খাবো, আমাকে ম্যাগি করে দিতেই হবে। এখানে কোনো ভালো খাবার পাওয়া যায় না, আমি কিচ্ছু খাবো না, আমি ম্যাগি খাবো। মিনু, এরকম করতে নেই, এটা তোর বাবার প্রিয় বন্ধুর বাড়ি। ওরা শুনতে পেলে কি ভাববে বলতো? এক প্যাকেট ম্যাগির জন্য এত অশান্তি? বাবারে বাবা, কালকেই তো চলে যাব, কালকে বাড়িতে গিয়ে যত ইচ্ছা ম্যাগি খাবি। আমাকে তাহলে এরকম পচা গ্রামে কেন নিয়ে এসেছো? কেন কেন বলো? এখানে তো ম্যাগি পাওয়া যায় না, আর তুমি আমার জন্য বাড়ি থেকেও ম্যাগি আনতে ভুলে গেছো। আমি আজকে কিচ্ছু খাবো না, আমি না খেয়েই ঘুমাবো। সেই বাড়িতে গিয়েই একেবারে ম্যাগি খাবো। আমারই দোষ, আমার জন্যই আজকে এসব হচ্ছে। আমি তোকে অন্য কিছু খাওয়া শেখাইনি, যেখানে সেখানে শুধু গেছি আর ব্যাগে করে ম্যাগির প্যাকেট নিয়ে ঘুরেছি। তোর বাবা যদি জানতে পারে তুই কিছু না খেয়ে ঘুমিয়েছিস তাহলে আমার উপরে রাগ করবে। একটু খেয়ে নে না মা, এমন কেন করছিস? মীনাক্ষী কোনো কথাই শোনে না, সে চুপচাপ চোখ টিপে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে। সেই দিনটা কোনো রকমে কাটে। পরের দিন বাড়িতে এসে সীতা দেবী আগে তার মেয়েকে ম্যাগি বানিয়ে দেয় এবং মীনাক্ষী শান্তি করে ম্যাগি খায়।
এই ঘটনার প্রায় 15 বছর পার হয়ে যায়। এখন মীনাক্ষীর ম্যাগির প্রতি লোভ ছাড়ার বদলে আরো বেড়ে গেছে। সে এখন পারলে সবকিছুতেই ম্যাগি দিয়ে দেয়। কয়েকদিন আগেই ম্যাগির পায়েস বানিয়ে সে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল। এছাড়াও ম্যাগির পকোড়া, ম্যাগির কোফতা, ম্যাগি দিয়ে ফ্রাইড চিকেন এসব তো আছেই। আর এসব না হলে সাধারণ জলে ফুটিয়ে ম্যাগি মশলা দিয়ে বানানো ম্যাগি তার সঙ্গী ছিল। কি অবস্থা দেখেছো সাথী? তোমার মেয়ে কি শুরু করেছে? ওকে সামলে রেখো, নয়তো কোন দিন দেখবে আমাদেরই ম্যাগি দিয়ে ভেজে খেয়ে ফেলবে। এই মেয়েকে এমন একটা জায়গায় বিয়ে দেবো না যেখানকার লোকজন ম্যাগি দেখলেই ভয়তে শিউরে উঠবে। এত ম্যাগি খাওয়া তো ভালো নয়। এত বছর ধরে একই ভাবে খেয়েই যাচ্ছে। আমি তো ঠিক করেছি এমন জায়গায় ওকে বিয়ে দেব যেখানে ম্যাগি পাওয়াই যায় না। সীতা দেবীর কথা শেষ হওয়ার আগেই তাদের দরজায় কলিং বেল বেজে ওঠে। সীতা দেবী উঠে দরজা খোলে। দরজা খুলে সে একেবারে অবাক হয়ে যায়। সে দেখে সেখানে শোভনবাবু ছোটবেলার সেই গ্রামের বন্ধু তপনবাবু এবং তার সঙ্গে একজন সুন্দর সুপুরুষ ছেলে দাঁড়িয়ে আছে। আরে তপনবাবু, আপনি? এই দেখো আমাদের বাড়িতে আজকে কে এসেছে। আসুন দাদা, আসুন, ভেতরে আসুন। আপনার সাথে এই ছেলেটি কে? একে তো ঠিক চিনলাম না। তপনবাবু ঘরের ভেতরে এসে বলে, এটা আমার ছেলে গৌতম। ও শহরে পড়াশোনা করে শহরেই চাকরি করছিল, কিন্তু ও এখন ঠিক করেছে শহরে আর চাকরি করবে না। তাই ওকে গ্রামে ফিরিয়ে নিয়ে এসেছি। তাই ভাবলাম তোমাদের সাথে দেখা করে যাই। সে কি? কেন? শহরে চাকরি কেউ এভাবে ছেড়ে দেয়? আসলে ও একজন ডাক্তার, এই 4 বছর ধরে প্র্যাকটিস করেছে। এবারও গ্রামের মানুষদের সেবা করতে চাই, তাই আর কি। তপনবাবুর কথা শুনে শোভনবাবু আর সীতা দেবী আনন্দে আত্মহারা হয়ে ওঠে। তা আমাদের মিনুমা কই? তাকে তো দেখছি না। সেই যে একবার আমাদের বাড়িতে গেল, তারপর তো আর যেতেই চাইলো না। এরপর যতবারই তোমরা গেছো ওকে তো শহরে রেখেই গেছো, ওকে আর দেখাই তো হয়নি। আর বলবেন না দাদা, ম্যাগি পাগল মেয়ে একটা। এত রকমের রান্না করবে আর সবকিছুতেই কোনো না কোনো ভাবে ম্যাগি দেবেই। আচ্ছা, আপনাদের ওখানে এখন ম্যাগি পাওয়া যায়? না কাকিমা, আমি ঠিক করেছি ওই সমস্ত খাবার আমাদের গ্রামে প্রবেশ করতেই দেব না। এমনিতেই চারিদিকে এত ভেজাল, তার উপরে যদি আরো এইসব রেডিমেড খাবারের প্রচলন বাড়ে তাহলে তো রোগও বাড়তে থাকবে। আমার মেয়েটাও যদি এরকম করে বুঝতো তাহলে আমার কোনো চিন্তাই থাকতো না। এখন যাই, গিয়ে দেখি কি করছে। চাটা বানিয়ে আনি। ওকে বললে তো ও চাতেও ম্যাগি দিয়ে বানিয়ে আনবে। সীতা দেবীর কথা শুনে সবাই হাসতে থাকে। কিছুক্ষণ পর তারা সবাই মীনাক্ষী এবং গৌতমের আলাপ পরিচয় করিয়ে দেয়। প্রথম দেখাতেই তারা দুজনে একে অপরকে পছন্দ করে। মীনাক্ষী লজ্জা পেয়ে ঘরে চলে গেলে তাদের বাড়ির লোকেরা সেদিনই মীনাক্ষীর সঙ্গে গৌতমের বিয়ে ঠিক করে দেয়। আমার মেয়ে বিয়ে করতে তো রাজি হয়ে যাবে। আমাদেরও তো গৌতমকে নিয়ে কোনো আপত্তি নেই। তবে হ্যাঁ, একটা শর্ত আছে, সেটা কিন্তু মানতে হবে। কি শর্ত? শর্তটা কি মীনাক্ষীর? না, আমার শর্ত, বা বলতে পারো আমাদের শর্ত। তোমাদের গ্রামে যে ম্যাগি পাওয়া যায় না, সেটা কিন্তু ভুলেও মীনাক্ষীকে আগে থেকে বলবে না। একবারও বিয়ে করে চলে গেলেই আস্তে আস্তে ওর জেদও কমে যাবে। তপনবাবু আর গৌতম দুজনেই স্বাতী দেবী এবং শোভনবাবুর কথায় রাজি হয়ে যায়। দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন মীনাক্ষী এবং গৌতম ফোনে কথা বলছে। এমন সময়, তোমার মনে আছে আমি ছোটবেলায় তোমাদের বাড়িতে গিয়েছিলাম? তখন একদিন থেকেই কেন আবার বাড়িতে চলে এসেছিলাম জানো? হ্যাঁ মনে আছে, বাবা তোমাদের ঘুরতে নিয়ে যাবে বলে অনেক প্ল্যান করেছিল, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। আমি ঘুরতে যেতে না পারে আমার তো মন খুবই খারাপ হয়েছিল, তাই আমার মনে আছে। কিন্তু তোমরা পরের দিনে যে ফিরে এলে কেন সেটা এখনো জানতে পারলাম না। তোমাদের গ্রামে তো ম্যাগি পাওয়া যেত না, আর আমি তখন ম্যাগি ছাড়া আর কিছুই খেতাম না। এখন তাও একটু একটু খাই। আর আমার মাও নিজের সঙ্গে ম্যাগি নিয়ে যেতে ভুলে গিয়েছিল, তাই আমাদের ফিরে আসতে হয়েছিল। যাক, সেসব কথা বাদ দাও। এখন ম্যাগি পাওয়া যায় তাহলে? মানে ওই আর কি। হ্যাঁ, যাই, সব পাওয়া যায়। দিন পাল্টাচ্ছে, বছর পাল্টাচ্ছে, আর আমাদের গ্রাম পাল্টাবে না। গৌতম এই কথা বললেও তার কথায় মীনাক্ষীর কেমন যেন খটকা লাগে। গৌতমের এমন আমতা আমতা করে বলা কথাগুলোই মীনাক্ষীর বিশ্বাস হয় না। কিন্তু মীনাক্ষী খুবই চালাক প্রকৃতির মেয়ে ছিল। সে তার বাবা মায়ের কাছে গিয়ে বলে, আমাকে বিয়ের তত্ত্বে 100 প্যাকেট ম্যাগি দেবে, বুঝলে? একটাও কম না, বেশিও না, 100 প্যাকেট দিলেই হবে। কেন? এত ম্যাগি নিয়ে তুই কি করবি? কি অদ্ভুত আবদার! এরকম তত্ত্ব কেউ দেয়? কি লজ্জার ব্যাপার! ম্যাগি তো এখন সব জায়গাতেই পাওয়া যায়। আমি নতুন বউ, ওখানে গিয়েই কি গ্রামের দোকানে ম্যাগি কিনতে বেরোবো? তাই আমি ম্যাগি নিয়ে যাব। আমার বাবা মা আমাকে ভালোবেসে যা ইচ্ছা তাই দিতে পারে, এতে লজ্জার কি আছে? মীনাক্ষী খুব জোর করায় তারা আর কিছুই বলতে পারে না।
কিছুদিনের মধ্যেই একটা শুভ দিন দেখে মীনাক্ষী আর গৌতমের বিয়ে হয়ে যায়। বিয়ের পর মীনাক্ষী শ্বশুর বাড়িতে তত্ত্বে অনেক অনেক খাবার নিয়ে আসলে তাদের বাড়িতে থাকা বাচ্চারা খুবই আনন্দ পায়। তারা সবাই তত্ত্বের আশেপাশে ঘুরতে থাকে। এই দেখে মীনাক্ষীর খুব রাগ হলেও সে কিছুই বলতে পারে না। এই, তোরা তখন থেকে এই তত্ত্বের সামনে ঘুরঘুর করছিস কেন রে? কি চাই তোদের? বল তোদের কি চাই? নতুন মামি তোদেরকে দেবে সেগুলো। আমার এই ম্যাগি চাই। আমি টিভিতে অনেকবার ম্যাগি দেখেছি, কিন্তু কখনো ম্যাগি খাইনি। আমাকে ওই ম্যাগিগুলো দেবে গো মামি। বিকির সঙ্গে সঙ্গে বাকি বাচ্চারাও এক এক করে ম্যাগি চাইতে শুরু করে। মীনাক্ষী চেয়েও তাদেরকে না করতে পারে না। আরে মামি কি এতগুলো প্যাকেট একা খাবে নাকি? তোদের জন্যই তো এনেছে। তোরা সবাই মিলে খেলেই মামির আনন্দ হবে। তোরা কটা নিবি নিয়ে নে, মামি কিচ্ছু বলবে না। কিছুক্ষণের মধ্যে সব ম্যাগি উধাও হয়ে যায়। মীনাক্ষী চেয়েও কিছু করতে পারে না। সে কোন রকমে 2 দিন কাটিয়ে দেয়, কিন্তু সে আর কিছুতেই পেরে ওঠে না। সে নিজেই গ্রামের দোকানে দোকানে ম্যাগি খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু কোথাও সে ম্যাগি পায় না। মীনাক্ষী আর গৌতমের বিয়ের কয়েকদিন পর থেকেই তাদের মধ্যে ম্যাগি নিয়ে বেশ অশান্তি শুরু হয়ে যায়। তোমাদের এখানে যখন ম্যাগি পাওয়া যায় না, তাহলে আমাকে মিথ্যা কথা বলেছিলে কেন? আমি আজকে কত দূর পর্যন্ত গিয়েছিলাম জানো, শুধুমাত্র ম্যাগি খোঁজার জন্য। আমি যদি জানতাম তাহলে একটা ট্রলি ভর্তি করে আলাদা করে ম্যাগি নিয়ে আসতাম। ওসব বাজে খাবার আমাদের গ্রামে কেউ খায় না। যত সব ভুলভাল ভেজাল মেশানো জিনিস। আমার মা নিজে ময়দা দিয়ে চাউমিন বানাতে পারে, তুমি বললে ওরকম বানিয়ে দেবে, কিন্তু ম্যাগি আমাদের বাড়িতে আমি আনবো না। আর ভুলে যাবো না মীনাক্ষী, আমি একজন ডাক্তার। বাড়ির বানানো চাউতে ম্যাগি মশলার ওই টেস্টটা কোথায় পাবো? যা খুশি তাই বলে আমার মুডটা নষ্ট করো না তো। আমি ম্যাগিই খাবো, ব্যাস। তাদের এসব কথা ঘরের বাইরে থেকে মীনাক্ষীর শাশুড়ি মা নীলিমা দেবী শুনে খুবই দুঃখ পায়, কারণ তার জন্যই মীনাক্ষীর তত্ত্বে নিয়ে আসা একটা ম্যাগির প্যাকেটও মীনাক্ষী হাতে পায়নি। আমার জন্য যখন এমন হয়েছে, তখন আমি এটার একটা ব্যবস্থা করব। আমার নতুন বৌমা যখন ম্যাগি খেতে চেয়েছে, আমি তখন ওকে ম্যাগি খাওয়াবই। এই কথা ভেবে নীলিমা দেবী তার মেয়ে নন্দিনীর কাছে যায় এবং তাকে গিয়ে সব কথা বলে। আমাকে একটু ইউটিউবটা খুলে দে না মা, ওখানে দেখি বাড়িতে ম্যাগির মশলা বানানো যায় কিনা। মেয়েটা ম্যাগির জন্য পাগল হয়ে যাচ্ছে, আমার খুব খারাপ লাগছে। সে আমি তোমাকে চালিয়ে দিচ্ছি, কিন্তু হাতে বানানো ম্যাগি কি আর ওই প্যাকেটের ম্যাগির মতো হবে? আমি শহরে গিয়ে একবার খেয়েছিলাম, ওই ম্যাগি কিন্তু খুব টেস্টি হয়। আমি ওর থেকে ভালো বানিয়ে দেব, তুই দেখবি। তুই আমাকে একটা ভিডিও খুলে দে না শুধু। এই বলে নীলিমা দেবী ম্যাগি মশলা বানানোর একটার পর একটা ভিডিও দেখতে থাকে। বেশ কিছুক্ষণ দেখার পর সে বুঝতে পারে কি করে একদম অবিকল ম্যাগির মশলার মতো মশলা সে বানাতে পারবে। কয়েকবার একটু ভুল হলেও বেশ কয়েকবার চেষ্টা করার পর সে ম্যাগি মশলা বানিয়েই ফেলে। সে নিজে ময়দা মেখে বেলে একদম সরু সরু ম্যাগির মতো করে কেটে সিদ্ধ করে এবং তাতে তার বানানো মশলা দিয়ে ভালো করে ম্যাগি রান্না করে। ম্যাগিটা ভালো হয়েছে কিনা সেটা জানার জন্য সে তার মেয়েকে প্রথমে ম্যাগি খেতে বলে। খেয়ে দেখ তো ঠিক হয়েছে কিনা, নাকি এতে অন্য কিছু দিতে হবে? একবার খেয়ে বলতো। নন্দিনী 1 চামচ খেয়ে একেবারে চমকে ওঠে। এটা তো পুরো অবিকল ম্যাগির মতোই হয়েছে মা, তুমি কিভাবে বানালে এটা? বৌদি এটা খেলে পাগল হয়ে যাবে। যাও যাও, শিগগিরই দিয়ে এসো। চলো আমিও যাব, বৌদির রিয়াকশনটা তো দেখতে হবে। এই বলে তারা দুজনেই মীনাক্ষীকে গিয়ে নীলিমা দেবীর বানানো ম্যাগি দিয়ে আসে। 1 চামচ ম্যাগি মুখে নিতেই মীনাক্ষী যেন স্বর্গ হাতে পায়। সে খুবই খুশি হয়। ওটাই ছিল তার শ্বশুর বাড়িতে প্রথম ম্যাগি খাওয়া। আমি এত দোকান খুঁজলাম, কোথাও ম্যাগি পেলাম না। আপনি কোথা থেকে পেলেন? কতগুলো প্যাকেট কিনেছেন আপনি? আমি এটা কিনিনি বৌমা, আমি তো এটা নিজে হাতে বানিয়েছি। মশলাটাও আমি বানিয়েছি। তোমার ভালো লেগেছে? সুস্বাদু হয়েছে তো? তোমার তত্ত্বে আনা ম্যাগিগুলো বাচ্চাগুলোকে দিয়ে দেওয়ায় আমার খুব খারাপ লাগছিল, তাই জন্য আমি তোমার জন্য নিজের হাতে ম্যাগি বানিয়েছি। আমি এত ভালো ম্যাগি আগে কখনো খাইনি। এটা আমার লাইফের বেস্ট ম্যাগি ছিল। আমাদের গ্রামে তো ম্যাগি পাওয়া যায় না। আমরা যদি এরকম ভাবে স্বাস্থ্যসম্মত ম্যাগি বানিয়ে বিক্রি করি, তাহলে বাচ্চাগুলো তো ম্যাগি খেতে পারবে। কি বলেন মা? আমাদের নুডলসের নাম নীলিমা দেবীর নুডলস হবে, ভালো হবে না? নীলিমা দেবী এবং নন্দিনী মীনাক্ষীর কথায় রাজি হয়ে যায়। বাড়িতে বানানো নুডলসের কথা শুনে গৌতমও তাতে সম্মতি প্রদান করে। তারপর থেকে মীনাক্ষীকে শ্বশুর বাড়িতে ম্যাগি খাওয়ার জন্য কখনো কোনো রকম ভাবে দুঃখিত হতে হয়নি। অন্যদিকে নীলিমার নুডলসও রমরমিয়ে চলতে থাকে।